আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করছি প্যারেন্টিং নিয়ে এবং আজকে প্যারেন্টিংয়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নার্চারিং ইমোশনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ আমাদের ইমোশন, আমাদের মনের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, কিভাবে সেই জিনিসটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য হেল্প করতে পারে। আমাদের নিজেদের ইমোশন এবং সাথে, সাথে হচ্ছে অন্যদের ইমোশনকে বুঝার মাধ্যমে, অন্যদের ইমোশন সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে কিভাবে আমরা সুন্দর একটা প্যারেন্টিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, সেটা নিয়ে ইনশাআল্লাহ এখন আলোচনা করব। তো এখানে আমরা দেখি যে আম ইমোশনাল রেগুলেশন অর্থাৎ আম নিজের মানসিক অবস্থাটাকে স্টেবল অবস্থায় রাখা একজন প্যারেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন প্যারেন্ট নিজে হচ্ছে ইমোশনালি স্টেবল হবে, নিজে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে, তখনই হচ্ছে সে বাচ্চাকে এফেক্টিভলি সেটা শেখাতে পারবে এবং বাচ্চাকে সাহায্য করতে পারবে। এবং নিজের ব্যাপারটা নিজেকে যেমন বুঝতে হবে একজন প্যারেন্ট হিসাবে, যে আমি যখন খুশি হচ্ছি তখন সেটাকে কিভাবে এক্সপ্রেস করছি, আমি যখন রেগে যাচ্ছি তখন কিভাবে এক্সপ্রেস করছি, আমি যখন স্যাড হচ্ছি, ডিপ্রেসড হয়ে যাচ্ছি তখন আমার কাজ কি হচ্ছে, সেটার প্রতি আমাদেরকে যেমন খেয়াল দিতে হবে, তেমনি আমাদেরকে এটাও আইডেন্টিফাই করতে হবে যে অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমার যেমন ইমোশনাল ইনস্ট্যাবিলিটি রয়েছে, তেমনি আমাদের বাচ্চাদেরও রয়েছে। এবং বাচ্চাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে যে এটা আইডেন্টিফাই করা এবং তাদেরকে বুঝতে যে শেখানো যে এই ফিলিংসটা এই কারণে হচ্ছে এবং এটা কিভাবে এক্সপ্রেস করতে হয়। এবং আমরা দেখি যে এই বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা যখন ইমোশনটাকে এক্সপ্রেস করতে শিখে না, তখনই তাদের টেনশন প্রবলেম দেখা যায়, তখনই তাদের রাগ দেখানো চলে যায়, তখনই তাদের মধ্যে ইমোশনাল ইনস্টেবিলিটি চলে আসে এবং বাবা মার সাথে তাদের ইন্টারাকশনটা অনেকটা হোস্টাইল হয়ে যায়, যেখানে তারা হচ্ছে একে অপরের প্রতি শত্রুতা পোষণ করে। নিজেদের মধ্যে যে একটা ভালো সুন্দর সম্পর্ক থাকার কথা, সেটা হয় না। সো যে আমরা যদি এই ইমোশনাল কন্ডিশন বুঝতে পারি বাচ্চার, তাহলে সেই ডিসিপ্লিনড এনভায়রনমেন্টটা তৈরি করাও হচ্ছে আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং বাচ্চার ক্যারেক্টার তৈরি করা, বাচ্চাকে তার গুড যেই হ্যাবিটগুলো নার্চার করার কথা আমরা আগে আলোচনা করেছি, সেটা করা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো ইমোশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ এই যে রাগ, দুঃখ, আনন্দ, খুশি হওয়া, সমস্ত কিছুই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের অংশ এবং এটা আমাদের জীবনেরই একটা অংশ। এবং যখন আমরা এগুলোকে রিকগনাইজ করতে পারি এবং হেলদি ওয়েতে এগুলোকে ডিল করতে পারি, তখন নিজেদের মাঝে পারস্পরিক সম্পর্ক সুন্দর হয়, স্কুল, কাজ, বাসা সমস্ত জায়গায় আমরা সফলতা দেখতে পাই এবং ওভারঅল আমাদের মেন্টাল হেলথ ইমপ্রুভ হয়। এবং এর মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো প্রেশার, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো সিচুয়েশনে কিভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে হবে, কোপ করতে হবে, সেই পরিবেশে কিভাবে নিজেদেরকে মানিয়ে নিতে হবে, সেই জিনিসটাও আমরা তখন শিখতে পারি। সো ইসলাম বাচ্চাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর অনেক বেশি ফোকাস করে। আমরা যে কালচারে বড় হয়েছি সেখানে আমরা চিন্তা করি যে বাচ্চাদের আবার এত কি, বাচ্চাদের আবার এত ভালো লাগা খারাপ লাগা কেন, তার আবার মন খারাপ করা কি। কিন্তু আসলে ইসলাম আমাদেরকে শিখায় যে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ইমোশনকে আইডেন্টিফাই করা এবং রেসপেক্ট করা। এবং যত বেশি আমরা সেটা করতে পারবো, তত বেশি আমাদের পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক যে বোঝাপড়া, সেটা অনেক বেশি ভালো হবে। সো এটা হচ্ছে ইসলাম ফোকাস করে হচ্ছে এমপ্যাথির উপরে, যে একজন আরেকজনের ইমোশনটা বুঝতে পারবে, একজন আরেকজনের অনুভূতিতে সহানুভূতি প্রদর্শন করবে এবং তার মাধ্যমে এফেক্টিভ কমিউনিকেশনের ওয়ে বেড়ে যাবে। সো আমরা যত বেশি হচ্ছে ইমোশনালি ইন্টেলিজেন্ট বাচ্চা তৈরি করতে পারবো, তত বেশি আমরা দেখব যে ইসলামিক টিচিং তাদের মধ্যে দিতে পারবো। সো অ্যাজ এ প্যারেন্ট আমাদের এটা অনেক বড় একটা দায়িত্ব যে বাচ্চাদের মাঝে এই ইমোশনটাকে বের করে নিয়ে আসা এবং তাদেরকে সেটা আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করা, কিভাবে হ্যান্ডেল করতে হবে এফেক্টিভলি সেটা তাদেরকে বোঝানো। এবং সেটার জন্য ওপেন কনভারসেশন খুবই দরকার। এর আগে আমরা যে হেলদি এনভায়রনমেন্টের কথা বললাম, যেখানে আমাদেরকে ওপেনলি একজন আরেকজনের সাথে কথা বলতে হবে, সেখানে আমরা দেখব যে আমরা যত বেশি ওপেনলি কমিউনিকেটিভ হব বাচ্চার সাথে, বাচ্চা ফ্রি হবে, কমফোর্টেবল ফিল করবে, সেফ ফিল করবে বাবা মার সাথে কথা বলতে, তাদের ফিলিং সম্পর্কে আমরা অ্যাক্টিভলি লিসেন করব, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করব এবং তাদের সাথে আমরা নিজেদের ইমোশন কিভাবে
ম্যানেজ করছি সেটা শো করব, তখন দেখা যাবে যে তাদের মধ্যে সেই ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক ডেভেলপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে একটা হাদিস এসেছে যেখানে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আমি হয়তোবা নামাজ শুরু করি, যখন আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অনেক লম্বা নামাজ পড়তেন আম, এবং তিনি সে নামাজের মধ্যে প্রশান্তি খুঁজে পেতেন। তো তিনি বলেছেন যে আমি এটাই চিন্তা করি যে অনেক লম্বা করে নামাজটা পড়বো যেটা মানুষের জন্য সহনশীল সেভাবেই, কিন্তু তখন তিনি নামাজের মধ্যে হয়তোবা শুনতে পান যে একটা ছোট বাচ্চা কান্না করছে, তখন তিনি নামাজটাকে শর্ট করে নিয়ে আসেন, কারণ তিনি জানেন যে মাও নামাজে দাঁড়িয়েছে এবং মায়ের মন তখন কেমন করছে। তো এই যে ইমোশনাল যে কানেকশনটা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যদিও নামাজ তার সবচেয়ে বড় ফোকাস, নামাজের মধ্যে তার অনেক মনোযোগ, কিন্তু সেই নামাজের মধ্যেও তিনি আরেকজন ব্যক্তি সম্পর্কে চিন্তা করছেন যে একজন মায়ের ইমোশনটা কি হবে, এবং সে মায়ের ইমোশনকে রেসপেক্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার নামাজকে পর্যন্ত শর্ট করে নিচ্ছেন। সো আমাদেরকে হচ্ছে আমাদের নিজেদের লাইফে এই প্র্যাকটিসটা নিয়ে আসতে হবে। সো একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যে মনে করি যে আমাদের বাচ্চা সে হচ্ছে স্কুল থেকে ফিরে এসেছে, স্কুলে হচ্ছে তাদের স্পোর্টস ছিল বা কম্পিটিশন ছিল খেলায়, এবং সেখানে সে উইন করতে পারে নাই, সে হেরে গিয়েছে। সো যখন সে ঘরে আসে, তখন বাবা মা হিসাবে আমাদেরকে কি করতে হবে যে যখন আমি দেখব তার ফেসের দিকে তাকাবো, তখনই কিন্তু আমার বুঝার কথা যে বাচ্চা আপসেট কোনো একটা ব্যাপারে। আমি তাকে তখন জিজ্ঞাসা করব, ওপেন কনভারসেশন এখানে, যে তোমাকে খুব মন খারাপ মনে হচ্ছে, আজকে কি হয়েছে গেমে? তখন সে হচ্ছে নিজে থেকেই তখন এক্সপ্রেস করবে যে হ্যাঁ আমি হেরে গিয়েছি এবং এটা আমার ভুল ছিল, আমি কিছুই পারি না, আমার খেলা হয় নাই। সো বিভিন্নভাবে সে তার ফ্রাস্ট্রেশনটা তখন এক্সপ্রেস করবে, এবং তখনই হচ্ছে বাবা-মা তার সহানুভূতি প্রদর্শন করবে যে হ্যাঁ, আসলে তুমি মনে করছো যে আম আ তুমি নিজে হচ্ছে এটার জন্য দায়ী হইছো। তোমার জন্য হচ্ছে খেলাটা সবাই হেরে গিয়েছে বা তুমি ভালো করতে পারো নাই। তোমার কি মনে হয় যে আসলে কি হয়েছে? তারপরে তার সাথে আমি সেটা নিয়ে একটু কথা বললাম, এবং এই ইন্টারেকশন এর মধ্যে আমি যত বেশি বাচ্চাকে শো করব যে হ্যাঁ, আমিও তার ব্যথাটা ফিল করতে পারছি। তার যে সে যে কথাটা বলছে সেটা আমিও বুঝতে পারছি, এবং তারপরে আমি হয়তোবা তাকে অফার করতে পারি যে আচ্ছা ঠিক আছে, এবার এই ভুলটা হয়ে গিয়েছে, অথবা যদিও তুমি ভুল মনে করছো, এটা হয়তোবা তোমার ভুল নাই। তুমি তোমার বেস্ট ট্রাই করেছো। নেক্সট টাইম ইনশাআল্লাহ তুমি ভালো করবে। আর ভালো না করলেও তুমি যে পার্টিসিপেট করছো, অথবা তোমার যে এই পার্টিসিপেট করার কারণে প্র্যাকটিস হচ্ছে, সেটা তোমার জন্য অনেক উপকারে লাগবে। সো একদিকে হচ্ছে আমরা বাচ্চাকে বুঝাতে পারি যে কিভাবে তার এই ফেইলিউরটাকে সাকসেসে পরিণত করা যায়। আরেকদিকে হচ্ছে তার ফিলিংসটা যদি হচ্ছে খুব বেশি তাকে এফেক্ট করে ফেলে, তখন তাকে সহানুভূতি প্রদর্শন করার জন্য চেষ্টা করব। তখন বাচ্চা বুঝবে যে হ্যাঁ, আমার বাবা মা ইগনোর করে নাই। আমরা অ্যাজ এ ট্রেডিশনাল প্যারেন্টস কি করি যে হ্যাঁ, খুব ভালো হয়েছে, তোমাকে এত কষ্ট করলাম, তোমার পেছনে এত টাকা খরচ করলাম, এতভাবে তোমাকে শিখালাম, আর তুমি এখান থেকে হেরে চলে আসলা, তোমাকে দিয়ে কিছুই হবে না। সো যখন এই কথাগুলো বাবা মার কাছ থেকে আসে, তখন বাচ্চার কনফিডেন্স লেভেল একদম নিচে নেমে যায়, এবং সেই বাচ্চা সবসময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে। অথচ আমাদের কাজ হচ্ছে বাচ্চার ইমোশনকে জাজ না করে তার ইমোশনের সাথে আমাদেরকে সহানুভূতি প্রদর্শন করা, এবং বাচ্চাকে আমরা সাথে সাথে শিখাতে পারি যে কোনো বাচ্চা আমরা যদি দেখি খুব বেশি স্ট্রেস করছে, কোনো বিষয় নিয়ে টেনশন করছে, পরীক্ষার আগে সে ঘুমাতে পারছে না, পরীক্ষার পড়া নিয়ে টেনশন করছে, তখন বাচ্চাকে আমরা শিখাতে পারি যে চলো আমরা দুজনে মিলে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া এটা পড়ি। এটা কেন পড়বো? আল্লাহ আমাদের জন্য সাফিসিয়েন্ট, এবং আল্লাহ যদি সাফিসিয়েন্ট হয়, আমি আমার বেস্ট এফোর্ট দিব, তারপরে যা হবে সেটা আল্লাহর ইচ্ছাতেই হবে। সো তখন বাচ্চা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে শিখবে, এবং আমি এখানে বাচ্চাকে স্পিরিচুয়ালি তার ইমোশনটাকে কানেক্টেড করে দিয়েছি। সো একদিকে আমি হচ্ছে তাকে সাপোর্ট দিব, আরেকদিকে হচ্ছে তাকে কানেক্টেড করে দিব কোরআনের সাথে, হাদিসের সাথে, যাতে সে বুঝতে পারে যে কিভাবে পরবর্তীতে তার এই ইমোশনটাকে সে রেগুলেট করতে পারবে, কিভাবে সে এটাকে ম্যানেজ করতে পারবে এবং পজিটিভ দিকে সেটাকে নিয়ে যেতে পারবে।
সো যখন আমরা বাচ্চার সাথে এ ধরনের সহানুভূতিপূর্ণ আচরণ করব, বাচ্চা আসলে বাবা-মার সাথে হচ্ছে অনেক বেশি কানেক্টেড হয়ে যায়। খুব সুন্দর একটা ঘটনা এখানে বর্ণনা হয়েছে। খুব সিলি মনে হবে কিন্তু আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কত বেশি কানেক্টেড ছিলেন। এখানে খালিদ রাদিয়াল্লাহু আনহার কথা বলা হয়েছে। তিনি যখন খুব ছোট ছিলেন তখন বাবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তখন তার গায়ে হচ্ছে একটা হলুদ জামা পরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, "সানা, সানা।" কারণ হচ্ছে এটার অর্থ হচ্ছে ইথিওপিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় ভালো। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কানেক্ট করার জন্য তার ল্যাঙ্গুয়েজে কথা বলছে। সে যাতে ফিল করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কত কানেক্টেড। এবং তারপরে তিনি হচ্ছে খেলা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে হচ্ছে নবুয়তের সিল রয়েছে। সেই সিল নিয়ে তিনি খেলা শুরু করলেন। এবং তার বাবা স্বাভাবিকভাবেই তাকে বকা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিতে সে এরকম জিনিসটা নিয়ে নাড়াচাড়া করছে, সেটা নিয়ে তাকে বকা দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "ছেড়ে দাও তাকে।" তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ৩ বার দোয়া করলেন এবং তিনি বললেন যে, "তুমি এই জামাটা পরবে আ যতক্ষণ পর্যন্ত না এটা ছিঁড়ে যায়। এটা পরতেই থাকবে যতক্ষণ না ছিঁড়ে যায়। এটা পরতেই থাকবে যতক্ষণ না ছিঁড়ে যায়।" যে এবং এরপরে এই ব্যাপারে বর্ণনা এসেছে যে তিনি হচ্ছেন অনেকদিন পর্যন্ত জীবিত ছিলেন এবং তিনি এই হলুদ জামাটাই এতদিন ধরে পড়েছিলেন যে সেটা হচ্ছে একদম ডার্ক হয়ে গিয়েছিল অনেকদিন ধরে পড়ার কারণে। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন যে যখন বাবা তাকে বকা দিল স্বাভাবিকভাবেই তিনি বুঝতে পারলেন যে বাচ্চাটার মন খারাপ হয়েছে, তখন তিনি তার জন্য দোয়া করতে থাকলেন। তো তখন বাচ্চাটা আসলে কত সেফ ফিল করার কথা। তো এখানেই আমরা এমপ্যাথেটিক প্যারেন্টিং দেখি যে আমরা যখন এমপ্যাথেটিক প্যারেন্টিং করব, বাচ্চার সাথে সহানুভূতিপূর্ণ আচরণ করব, তার ইমোশনকে গুরুত্ব দিব, তখন নাম্বার 1 বাচ্চা হচ্ছে শিখবে যে তার ইমোশনকে সে রিকগনাইজ করতে শিখবে এবং কিভাবে সেটাকে কন্ট্রোল করতে হয় সেটাও শিখবে। যখন খুব কঠিন সময় চলে আসে, চ্যালেঞ্জিং সময় চলে আসে, সেই স্ট্রেসফুল টাইমগুলোতে কিভাবে শান্ত থাকতে হয় সেটাও তখন সে শিখবে। সো যখন আমরা ইমোশনালি বাচ্চার সাথে কানেক্টেড হব, বাচ্চা তখন আমার সাথে থাকতে সেফ ফিল করবে এবং তখন সে তার মাধ্যমে তার ইমোশনকে কন্ট্রোল করবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে কোনো বাচ্চা যখন ইমোশনালি স্টেবল থাকে, যখন খুব কঠিন, খুব ভয়ের অবস্থার মধ্যে দিয়ে যায়, তখনও সে হচ্ছে নিজেকে শান্ত রাখতে পারে। কারণ সেটা বরাবর সে প্র্যাকটিস করে এসেছে এবং সে তখনই দেখা যাবে যে কঠিন অবস্থাতেও সে দোয়া পড়ছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। কারণ এটাই সে ছোটকাল থেকে শিখে এসেছে। সেকেন্ড যে উপকারটা আমরা দেখি এমপ্যাথেটিক প্যারেন্টিং এর, সেটা হচ্ছে যে বাচ্চা মোর কনফিডেন্ট হবে। বাচ্চার মধ্যে সেলফ এস্টিম ডেভেলপ করবে। সে হচ্ছে নিজের ব্যাপারে সচেতন হবে এবং নিজের চারপাশে কোন ধরনের এনভায়রনমেন্ট রয়েছে, কোন এনভায়রনমেন্ট তার ক্ষতি করছে, কোন এনভায়রনমেন্ট তার জন্য উপকারী, সে ব্যাপারে সে সচেতন হবে এবং আ সে সেই বাচ্চার মধ্যে সেলফ কনফিডেন্স বেড়ে যাবে এবং এখানে আমরা হচ্ছে আ উম বাচ্চার সাথে হচ্ছে আ বাচ্চার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা বাচ্চাকে রিকগনাইজ করতে শিখাবো এবং সেটাই তাকে তার কনফিডেন্সটা বাড়াবে। যেমন বাচ্চা যেই কথাটা বলছে, সেই কথাটাই হয়তোবা আমরা রিপিট করলাম বুঝার জন্য যে সে আসলে কি বলতে চায়। যেমন বাচ্চা যখন কোনো কথা বলল যে, "আমি কি তোমার কথা ঠিকমতো বুঝতে পেরেছি? তুমি কি এই কথাটা বলেছ?" অথবা, "আমি কি আ ঠিকমতো তোমার কথাটা ঠিকমতো ধরতে পেরেছি। তুমি কি এর চেয়েও বেশি কিছু বলতে চাও? না আমি যেটা বুঝেছি সেরকমই।" তখন বাচ্চা বুঝবে যে হ্যাঁ, আমার বাবা-মা আমাকে লিসেন করছে এবং এটাকে বলা হয় মিররিং, যে বাচ্চা যা বলছে সেটাকে আবার রিপিট করা বিভিন্নভাবে, যাতে বাচ্চা বুঝতে পারে যে না আমি বুঝতেছি এবং তার কথাটাকে গুরুত্ব দিচ্ছি। তার যে জিনিসটা সেটা হচ্ছে যে বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে এটা হেল্প করে। যে রিসার্চে দেখা গিয়েছে যে বাচ্চার যখন ইমোশনকে গুরুত্ব দেওয়া হয়, বাচ্চার ইমোশন সম্পর্কে সচেতন হয়, তখন সেই নিউরোট্রান্সমিটার গুলো এমনভাবে কাজ করে যে সেটা বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে এবং এটা শুধুমাত্র সম্ভব প্যারেন্ট চাইল্ডের একটা গুড অ্যাটাচমেন্টের মাধ্যমেই। 4th যে জিনিসটা সেটা হচ্ছে যে ফ্যামিলিতে একটা হ্যাপি ফ্যামিলির যে এনভায়রনমেন্ট দরকার সেটা আমরা আম আ দেখতে পাবো। কারণ যখনই আমরা এমপ্যাথি, সহানুভূতি দেখাবো, তখনই নিজেদের মধ্যে হচ্ছে
ট্রাস্ট বা বিশ্বাস তৈরি হবে। বাচ্চা মোর কমফোর্টেবল হবে। বাচ্চা বাবা-মার সাথে অ্যাটাচড হবে এবং বাবা-মার সাথে তার যেই এক্সপ্রেশন অফ ফিলিংসটা সেটা হচ্ছে অনেক ওপেন হবে এবং সে জানবে যে হ্যাঁ, আমার বাবা-মা আমার কথা শুনছে বা আমার বাবা-মা শুনতে চায়, তখন সে তাদের সাথে কথা বলতে আরো কমফোর্টেবল হবে। এবং 5th যেটা সেটা হচ্ছে যে আমরা বাবা-মা হিসাবে আসলে বাচ্চা কেন মিসবিহেভ করছে সেটা আমরা বুঝতে পারবো। এবং বাচ্চা যখন মিসবিহেভ করছে তখন আমরা চিন্তা করব যে সে কি আসলে কোনো কিছু কারণে সে ভয় পাচ্ছে, সেটার কারণে সে হচ্ছে কোনো কারণে অ্যাটেনশন চাচ্ছে, কোনো কারণে তার ইমোশন এফেক্টেড হয়েছে। সো আমরা যখন সহানুভূতি প্রদর্শন করব, বাচ্চা তখন সেফ ফিল করবে এবং বাচ্চা যখন সেফ ফিল করবে তখন সে হচ্ছে বেটার ডিসিশন মেক করবে। সে তখন চিন্তা করবে আমি রাগ দেখাবো না দেখাবো না, এই রাগ দেখানোটা কি উচিত হবে নাকি উচিত হবে না, এবং এভাবেই সে নিজেকে আসলে রেকটিফাই করতে শিখবে। সো বাচ্চারা যখন হচ্ছে দেখা যায় যে কোনো একটা জিনিস পারছে না, একটা ম্যাথ প্রবলেম অথবা কোনো একটা পাজল সে মিলাতে পারছে না, তখনই দেখা যায় সে জিনিসটাকে ছুঁড়ে মারছে, সেই জিনিসটার প্রতি সে রাগ দেখাচ্ছে। কিন্তু আপনি যখন সেটা এমপ্যাথি শো করবেন, সহানুভূতি শো করবেন, তখন বাচ্চা হচ্ছে কমফোর্টেবল হবে এবং সে তখন আরেকটু ফোকাস করবে যে হ্যাঁ, এখন তার ব্রেনটা হচ্ছে শান্ত হবে এবং সেই জিনিসটার উপরে সে ফোকাস করতে শিখবে এবং তখন তার হচ্ছে ডেভেলপমেন্টও ভালো হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে বাচ্চার যে ইমোশন, সেই ইমোশনগুলোকে আসলে বুঝতে শিখতে হবে, চিনতে শিখতে হবে। বাচ্চা কোন পরিস্থিতিতে কি ধরনের ইমোশন শো করে সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে সেটা রিমেডি কি হবে, সেটার রেসপন্সে আমি কি করব সেটাও কিন্তু আমি থিঙ্ক করতে পারবো। বাচ্চার কোনো ইমোশনকে ডিসমিস করে দিব না। আমরা দেখা যায় যে বাচ্চা এসে কোনো কনসার্ন ফিল আমাদের কাছে বলল, আমরা বললাম না এটা হতেই পারে না, আরে না তুমি এটা বোঝো নাই। কিন্তু দেখা যাবে যে আন্ডারলাইং দেয়ার ইজ এ মেজর ইস্যু গোয়িং অন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, স্পেশালি মেয়ে বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে অনেক অনেক বেশি সচেতন থাকতে হয় যে কাদের সাথে সে আছে, আননোন পার্সনের সাথে কোনো ধরনের আনএক্সপেক্টেড বিহেভিয়ার তাদের সাথে হচ্ছে কিনা, সেই জিনিসগুলো তাদেরকে শিখাতে হবে। সেগুলোকে আমরা যদি ইনভ্যালিডেট করে দেই, ডিসমিস করে দেই প্রথমেই এবং তাদের কথাকে গুরুত্ব না দেই, পরবর্তীতে দেখব যে তাদের অনেক বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে যেটা আমরা রিকগনাইজ করতে পারি নাই। সো তাদের জন্য আমরা তাদের ইমোশনকে যেমন আমরা ভ্যালিডিটি দিব, তেমনিভাবে তাকে ফিজিক্যাল কমফোর্ট দিব, তাকে এনকারেজ করার সুযোগ দিব, তাদের এক্সপ্রেশন, তাদের সহানুভূতি প্রদর্শন করব। আমি নিজে শো করব যে আমার যখন রাগ আসে, আমি যখন খুশি হই, আমি যখন দুঃখ ভারাক্রান্ত হই, তখন আমি কি করি। এবং এভাবে হচ্ছে বাচ্চাকে আমি তার ইমোশন কন্ট্রোল করতে শিখাবো, সবর শিখাবো এবং যখন তারা নাইসলি তাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে, তখন তাদেরকে আমরা রিওয়ার্ডও করব, পজিটিভলি তাদের সাথে কথা বলবো এবং এটাই হচ্ছে তাদের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট সৃষ্টি করতে সাহায্য করবে। সো এর জন্য আমরা কি টেকনিক ব্যবহার করতে পারি? অনেক ধরনের টেকনিক রয়েছে। ফার্স্ট অফ অল আমরা চিন্তা করতে পারি যেটা যে সেলফ এমপ্যাথি, যে আমি যদি নিজে সহানুভূতির চর্চা করি, তাহলেই হচ্ছে আমি বাচ্চার প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারবো। সো আগে বাচ্চাকে বলার আগে যে তুমি এটা করো বা তোমার এটা করা উচিত, আমি নিজে আসলে সেটা করার জন্য চেষ্টা করব। এবং ফার্স্টে আমরা বলেছি এর আগে যে সেলফ কেয়ার হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে আমি নিজের প্রতি নিজে সহানুভূতি প্রদর্শন করব। আমরা নিজের প্রতি অনেক হার্ড হয়ে যাই, অনেক সময় বলি যে হ্যাঁ, আমি প্যারেন্ট হিসাবে খুবই খারাপ, কিছুই করতে পারলাম না, আমার সমস্ত কিছুই ভুল, আমি কোনো কাজই ঠিকমতো করতে পারি না। সেটা আমার নিজের প্রতি হার্শ হয়ে যাওয়া। তো আমি নিজের প্রতি নিজে সহানুভূতি প্রদর্শন করব, আমার ফিলিংসগুলোকে আমি রিকগনাইজ করব, আমার নিজের বডি, আমার মন কি বলছে সেটাকে বুঝার এবং শোনার চেষ্টা করব এবং তাহলেই হচ্ছে আমি অন্যের অনুভূতিগুলো আসলে বুঝতে পারবো। এবং সেলফ এমপ্যাথির জন্য আমরা যেটা করতে পারি যে আমার যখন ইমোশনাল চেঞ্জ হচ্ছে, আমি যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমি কিভাবে নিজের প্রতি সহানুভূতি প্রদর্শন করছি। আমি একটু টাইম নিব নিজের জন্য, একদম সলিটিউড যেটা বলে, একাকী হয়ে নিজেকে নিজে নিয়ে চিন্তা করব যে হ্যাঁ, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত। আমি কিছুটা জিকির করব, আল্লাহর কাছে দোয়া করব এবং কিছু কাজ করব যেই কাজগুলো আমি নিজে এনজয় করি এবং সেভাবে নিজেকে শান্ত করার জন্য চেষ্টা করি। এবং বাচ্চা যখন দেখবে যে
ডিফিকাল্ট সিচুয়েশনে আমি নিজে এভাবে নিজেকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন টেকনিক ফলো করছি, তখন বাচ্চাও সিমিলার স্ট্র্যাটেজি ফলো করবে। সো আমাদের লং টার্ম গোল হচ্ছে একজন প্রোডাক্টিভ মুসলিম গড়ে তোলা, এবং যখন আমরা বিগার পিকচার নিয়ে চিন্তা করব, তখন হচ্ছে আমরা ইমিডিয়েট প্রবলেম নিয়ে কিভাবে রিঅ্যাক্ট করছি সেটার ব্যাপারেও আমরা ডিসিশন নিতে পারবো, যে এখন আমি রাগ দেখিয়ে ফেললাম, রাগ দেখিয়ে বাচ্চাকে থামিয়ে দিলাম, কিন্তু ইন এ বিগার পিকচার লং টার্মে এটা কি ধরনের এফেক্ট করছে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা সেটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করব। এবং এটার জন্য খুব ভালো একটা ওয়ে হচ্ছে যে নিজের শিশুকাল সম্পর্কে চিন্তা করা, যে যখন আমি ছোট ছিলাম তখন আমার যখন এই ধরনের ফিলিংস হয়েছিল, আমি কি ধরনের ব্যবহার সবার কাছ থেকে আশা করেছি, কি ধরনের ব্যবহার আমি পেয়েছি এবং কিভাবে সেটা আমাকে এফেক্ট করেছে। আমি যখন এই জিনিসগুলোর উপরে রিফ্লেক্ট করব, তখন আমি নিজেই আসলে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করে নিতে পারবো। সো আমার নিজেকে দিয়েই হচ্ছে শিক্ষা শুরু। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রিলেশনশিপের উপরে ফোকাস করা। আমি আগেও বলেছি আমাদের রিলেশনশিপের ফাউন্ডেশন হচ্ছে লাভ অ্যান্ড দোয়া। সো আমাদের নিজেদের মধ্যে এই গভীর কানেকশনটা যদি থাকে, বাচ্চার সাথে বাবা মায়ের যদি এই গভীর কানেকশনটা থাকে, তাহলে হচ্ছে এই ইমোশন বোঝা, ইমোশনকে হ্যান্ডেল করা অনেক বেশি সহজ হয়ে যায়। সো রিসার্চে দেখা গিয়েছে যে যে হচ্ছে বাচ্চাকে সাহায্য করছে এবং যে হচ্ছে রিসিভ করছে, অর্থাৎ বাচ্চা, এই দুজনের কোয়ালিটি অফ রিলেশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে বাচ্চা কতটুকু ইমপ্রুভ করবে। সো আমার রিলেশনশিপ কেমন আমার বাচ্চার সাথে, আমি কিভাবে তার সাথে ব্যবহার করছি, সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে বাচ্চা ইমোশন কেমন হবে এবং বাচ্চা কিভাবে তার ইমোশনকে হ্যান্ডেল করে কি ধরনের মানুষ হিসাবে সে তৈরি হবে। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে বাচ্চার ইমোশনটাকে মিরর করা, বাচ্চার ইমোশনটাকে বুঝার জন্য চেষ্টা করা। যা বাচ্চা যখন ব্যাডলি বিহেভ করছে, তখন নিজে তার জায়গায় নিজেকে নিয়ে যেয়ে তার অবস্থানে থেকে চিন্তা করা যে এটা আসলে তার জন্য করা ঠিক হয়েছে নাকি করা ঠিক হয় নাই। যখন আমি নিজের সিচুয়েশনটাও চিন্তা করতে পারি যে ছোটকালে আমার অবস্থাটা কি ছিল, তাহলে দেখা যাবে যে বাচ্চাকে তখন আমি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো এবং বাচ্চাও মোর ম্যাচিউর হবে। সো এই ব্যাপারে আমরা 3টা এর হেল্প নিতে পারি। ফার্স্ট ই হচ্ছে এনকারেজ, সেকেন্ড ই হচ্ছে এম্প্যাথাইজ, থার্ড হচ্ছে এক্সপ্লেন। এনকারেজ হচ্ছে এনকারেজের সলিউশন, যে বাচ্চাকে উৎসাহিত করা যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। বাচ্চা যখন মিসবিহেভ করছে, বাচ্চাকে আমরা যদি বলি যে এটা করবা না, তাহলে হচ্ছে সেটা তার মধ্যে আসলে রিয়াকশন তৈরি করবে। তখন আমরা বাচ্চাকে বলতে পারি যে আমরা মোর অ্যাকসেপ্টেবল কোনো সলিউশন বের করতে পারি কিনা। যেমন তারা যে মিসবিহেভ করলো সেটার জন্য আমরা হয়তোবা বাচ্চা হয়তোবা ডিনারের সময় হচ্ছে ডিনার আগে দিয়ে কোনো স্ন্যাক্স খেতে যাচ্ছে। সো আমি তখন বলতে পারি যে হ্যাঁ, ডিনার আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ডিনার খাবো, সে কারণে হচ্ছে এই স্ন্যাক্সটা খাওয়া যাবে না বা এই ফাস্ট ফুডটা খাওয়া যাবে না। যদি খেতেই হয় চলো আমরা একটা হেলদি স্ন্যাক্স খাই। সো বাচ্চাকে হচ্ছে সলিউশন দেওয়া, না এটা খাবা না বলে বসে না থেকে বরং বাচ্চার জন্য একটা হেলদি সলিউশন বের করা। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তাদের ফিলিংসের সাথে এম্প্যাথাইজ করা, যে তাদের ফিলিংস বা অনুভূতিটা বুঝা এবং সেটার প্রতি হচ্ছে সহানুভূতি প্রদর্শন করা। সো তাকে আমরা বলতে পারি যে আমি বুঝতে পারছি যে কেন তুমি এটা ফিল করছো এবং তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি যে তুমি এখন এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ। সো তখন হচ্ছে বাচ্চা ভ্যালিডেটেড ফিল করবে এবং সে তখন কানেক্টেড ফিল করবে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে রিজনস এবং ফিলিংসটাকে এক্সপ্লেন করা। সো যখন আমরা হচ্ছে
তাদেরকে ডিসিপ্লিন করাবো অথবা তাদেরকে কোনো কিছু করতে বলবো, কোনো কিছু করার জন্য নিষেধ করব, তখন হচ্ছে এর পিছনে কারণটা কি সেই জিনিসটাকে এক্সপ্লেইন করা এবং সেই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দেওয়া যে কেন এটা করলে সেটা তার জন্য ক্ষতি হবে এবং সেটা না করার জন্য বলা হয়েছে। যখন আমরা কোনো বাউন্ডারি সেট করি এবং বাচ্চাকে না বলি, সো তখন বাচ্চা হচ্ছে ফ্রাস্ট্রেটেড ফিল করে, বাচ্চার মধ্যে জিদ চলে আসে এবং বাচ্চাকে তখন আমাদেরকে আসলে বুঝাতে হবে যে কেন এটা না বলা হয়েছে এবং আমি যে তাকে ভালোবেসি এটা করার জন্য নিষেধ করছি কারণ হচ্ছে যাতে তার ক্ষতি হয়ে যাবে, সেই জিনিসটাকে সঠিকভাবে এক্সপ্লেন করা। সো একজন এমপ্যাথিক প্যারেন্ট বা সহানুভূতিপূর্ণ প্যারেন্ট যদি হতে হয় তাহলে অবশ্যই সেটার জন্য আমাদেরকে প্রচুর সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু এটা হচ্ছে পুরস্কার, এটা হচ্ছে লাইফ টাইম, এটা আমরা কখনোই আসলে গুণে শেষ করতে পারবো না। এবং এর মাধ্যমে বাচ্চা হচ্ছে সিনসিয়ারলি বাবা মাকে ভালোবাসবে। যখন বাবা মার সাথে সে ডিসএগ্রি করে তখনও দেখা যাবে যে তার সাথে একটা রাহামার সম্পর্ক তার টিকে থেকে যাবে। সো যত বেশি আমরা চেষ্টা করব বাচ্চার ইমোশনকে বোঝার জন্য এবং সেই ইমোশন অনুযায়ী সঠিক রাস্তা ফলো করার জন্য, তত বেশি হচ্ছে নিজেদের সম্পর্ককে সুন্দর করার মাধ্যমে আমরা আরও বেশি কানেক্টেড হতে পারবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস আমরা পেতে পারবো।